নির্বাচন চায় না সরকার, ডিসেম্বরের মধ্যে ভোটের রোডম্যাপ দাবি বিএনপির, শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা। ১৬ বছরে ব্যাংক কোষাগার খালি করা হয়েছে ডক্টর ইউনূস, জাপানি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, ৬ সমঝোতা স্মারক সই। নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত, ৬ জেলায় বন্যার শঙ্কা, টানা বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা। দায়িত্ব নিয়েই অনির্দিষ্ট সময় থাকার আভাস বুলবুলের কণ্ঠে, ঢেলে সাজাতে চান স্থানীয় ক্রিকেট। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচনের জন্য বেশিরভাগ দল দাবি জানালেও শুধু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে কেন, এমন প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র নেতারা। প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তারা বলেছেন, শুধু অন্তর্বর্তী সরকারই নির্বাচন চায় না, ডিসেম্বরের মধ্যে ভোটের রোডম্যাপ ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক উপলক্ষে নানা অনুষ্ঠানে এসব বলেন দলটির সিনিয়র নেতারা। ইমরুল আহসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শুক্রবার বিএনপি নেতাকর্মীদের ঢল নামে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমালোচনা করেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের। ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, ডাক্তার ইউনূস। উনি নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন যদি করতে না চান সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন বিএনপি নেতারা। তাদের বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত ১৬ বছর যাবৎ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমাদের শপথ হোক শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরীক ছিল সেরকম দল সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। বিচার ও সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারা বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরে থেকে মানুষ নিয়ে আসতেছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদী দর্শন আর আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিচিতি পান অতি অল্প সময়ে। উৎপাদন আর উন্নয়নের রাজনীতির পাশাপাশি স্বাধীনতার মহান ঘোষণা জিয়ার নামকে সোনার হরফে লিখে রাখবে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে, এমনটাই মনে করেন শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। মার্চ মাসে তো অসহযোগ আন্দোলন চলছিল, তারপরে মুজিবিয়া আলোচনা ব্যর্থ হয়, সমগ্র জাতি তখন দিশাহারা, কি করবে জানে না। ঠিক এই সময় জিয়া তার জাতির ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তারপর তিনি মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। ১৯ দফা কর্মসূচির মধ্যে তিনি বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার রূপরেখা দিয়েছিলেন। সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে এটার উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন এবং সেই জন্য তিনি গ্রাম সরকার আর যে কনসেপ্ট এটা জিয়াউর রহমান দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় এই অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন। দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মির্জা আব্বাস,
সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার ZM জাহিদ হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন। গেল ১৬ বছরে দেশের কোষাগার ও ব্যাংক খালি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশকে আবার গড়ে তুলতে সহায়তা করছে। জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বাজেট সহায়তা হিসাবে $1.063 বিলিয়ন দেবার আশ্বাস দিয়েছে জাপান। সই হয় ৬টি সমঝোতা স্মারক। রিপোর্ট রকুনউদ্দিনের। জাপান সফরের তৃতীয় দিন রাতে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাথে, যার আয়োজক ছিল বাংলাদেশ দূতাবাস। এ সময় প্রধান উপদেষ্টা তুলে ধরেন গেল ১.৫ দশকে দেশের ভঙ্গুর অবস্থার কথা। কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। আমাদের ইচ্ছার কোনো অভাব নেই, কিন্তু এতগুলো জিনিস একসঙ্গে আমাদের হাতে এসে গেছে যে কোনটার আগে কোনটা করবো, কোনটা ছেড়ে কোনটা করবো, এই নিয়ে সমস্যা আছে। আর পাসপোর্ট পেতে ভোগান্তি সহ বেশ কিছু দুর্ভোগের কথা তুলে ধরেন প্রবাসীরা। দ্রুততার সাথে এসব সমাধানের আশ্বাস দিয়ে বৈধভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করবে, আমায় হয়রানি করবে। এর চেয়ে শর্মের কথা, লজ্জার কথা একটা দেশের জন্য, একটা জাতির জন্য আর কি হতে পারে বলে? যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি, আপনারা আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স, আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখেছেন, কেন দেশ চলে গেছিল। এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি, আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি, খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা, আমরা টাকা পরিশোধ করতেছেন না, আমরা পারতেছি না, পরিশোধ করতে পারতেছি না। তো বললাম যে ভাই একটু সবুর করো, আমরা সব টাকা জোগাড় করেছি, অনেকগুলোকে দিয়ে দিয়েছি, তো আমরা লাইন আপ করেছি, একজন দিচ্ছ, তোমরা দেখতে থাকবে, কাজে তোমাদের 1 পয়সা আমরা মার যাবে না, এখানে প্রত্যেকটা 5 পয়সা তোমরা পাবে। এর আগে টোকিও সময় সকালে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই এই সংকটের চূড়ান্ত সমাধান বলে অভিমত দেন দুই নেতা। বাজেট সহায়তা হিসেবে আশ্বাস মেলে $1 বিলিয়নেরও বেশি পাবার। এরপর বাংলাদেশ বিজনেস সেমিনার শীর্ষক আলোচনার সময় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সই হয় 6টি সমঝোতা স্মারক, যার মধ্যে আছে জ্বালানি খাত, অর্থনৈতিক অঞ্চলের জমি লিজ, ইলেকট্রনিক বাইসাইকেল তৈরির কারখানা স্থাপন ও তথ্য নিরাপত্তা। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। ফলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের, এবং এই বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। ইলেকশনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি, তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। বাংলাদেশ থেকে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে রিক্রুটমেন্ট মানে জাপানের আমরা জব অপরচুনিটি তৈরি করার চেষ্টা করছি। 4 দিনের জাপান সফর শেষে শনিবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামীকালও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণে ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত এবং নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এদিকে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী উপকূলের লাখো মানুষ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। উত্তাল সাগর, আকাশের মুখ ভার,
কোথাও অঝোর ধারায়, কোথাও টিপ টিপ বৃষ্টি। পটুয়াখালী, ভোলা, নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। পটুয়াখালীতে বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার উপরে। হাবুডুবু খাচ্ছে প্লাবিত চরাঞ্চলের অসংখ্য মানুষ। চরম দুর্ভোগে উপকূলের বাসিন্দারা। আমরা থাকতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। আমরা ছেলে মেয়েকে অসুস্থ অবস্থায় পড়ে থাকি, সারা রাত্র আমরা ঘুমাতে পারি না। পানির কাছে দেখেন ঘর তলাই গেছে, ঘরের ভিতরে পানি পড়তে গেছে। ভোলা সদর, তজুমুদ্দিন, মনপুরা সহ বিভিন্ন উপজেলায় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। অনেক এলাকায় ভেসে গেছে খামারের মাছ, গবাদি পশু। নদীতে খুবই ঝড়ো হাওয়া এবং নদী উত্তাল, তো আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। নদীর বৃষ্টি ঘাটে লঞ্চ নাই, আমরা ওয়েটিং করতেছি বৃষ্টি। বরগুনায় পায়রা, বিষখালী সহ নদ নদীর পানি বিপদসীমার উপরে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নদী তীরবর্তী অঞ্চল। ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে দেশের অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত এবং বরিশাল, ঢাকা নৌপথ সহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নিম্নচাপের প্রভাবে ৫ থেকে ৬ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। বিপাকে বন্য প্রাণীও। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরও 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবির আহমেদের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি যেন রাজধানীবাসীর জন্য বয়ে এনেছে ভোগান্তি। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, পথচারী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ। যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। কালকে বৃষ্টির কারণে এমন অবস্থা হয়েছে যে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। বৃষ্টির জন্য এপারে যেতে পারতেছি না, দাঁড়ানো রয়েছে এদিকে। আর হবো এপারে যাবো, ওই পারে গিয়ে বাসায় যাব। বৃষ্টির জন্য খেপ মারতে পারি না, জাম বাইজা থাকে, এই বাইজা থাকে হল সময়। গরিব মানুষ কি খামো আনে। জলাবদ্ধতায় আসন্ন ঈদে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। কোরবানি ঈদের একটা বাজার শুক্রবার দিন মানুষের মার্কেটে লাখ লাখ টাকা বেচে কিনে হবে, কিন্তু এই পানির লাগে কিচ্ছু হইতেছে না। কালকে খুলতে পারিনি, আজকেও বন্ধ। গতকালকে বন্ধ ছিল, আজকে বন্ধ। এখন কালকে কি হয় আল্লাহ ভালো জানে। আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এই বৃষ্টিপাত 1 জুনের পর ধীরে ধীরে কমে আসবে। বিপদ কেটে গেছে অনেকটা, এখন শুধু আমরা বৃষ্টিটা দেখবো আর সামান্য একটু বাতাস পেতে পারি। তবে ধীরে ধীরে আমাদের যে আবহাওয়ার অনুকূল যে অবস্থাটা, সেটা ধীরে ধীরে তৈরি হতে একটু সময় লাগতে পারে, 1 থেকে 2 দিন আরও লাগতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদিকোটে 285 মিলিমিটার। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেল বছরের চেয়ে বরাদ্দের পাশাপাশি ভর্তুকিও কমাতে চায় সরকার। তবে গ্রাহক পর্যায়ে চাপ কমাতে আমদানি করা এলএনজির উপর থেকে ভ্যাট কিছুটা কমানোর ঘোষণা আসছে প্রস্তাবিত বাজেটে। তারপরও আমদানি নির্ভর হওয়ায় বাজেটে ডলার সংকট কাটিয়ে প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। রোকন উদ্দিনের আরেকটি রিপোর্ট। প্রতি বছরের বাজেটের মতো এবারও প্রয়োজনীয় অর্থের সংস্থান করাই দেশের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় চ্যালেঞ্জ। মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমা সেই চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে।
গেল অর্থ বছরে এই খাতে ভর্তুকি হিসেবে 40,000 কোটি টাকা দেবার কথা থাকলেও সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় প্রায় 62,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে আমদানি করা এলএনজি বিক্রি করে অর্থ মিলবে 38,970 কোটি টাকা। আগামী অর্থ বছরে এলএনজি আমদানিতে সরকারের ভর্তুকি দেবার চিন্তা ছিল 6,500 কোটি টাকা, কিন্তু সংকটে থাকা শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়াতে এরই মধ্যে শুধু এলএনজি আমদানিতেই আরও 11,000 কোটি টাকা ভর্তুকি দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার যেন ভর্তুকি ব্যবস্থাপনার নাম করে সাধারণ ভোক্তাদের উপর যেন এই দায়টা যাতে চাপিয়ে না দেন, এটিকে যাতে অন্যভাবে তারা ম্যানেজ করেন, সেটিও দেখবার বিষয় মূল্যস্ফীতির বিষয়ের দিকে। এই খাতে অর্থের এত টানাপোড়েনের ভিড়ে আছে স্বস্তির খবরও। গ্যাস ও বিদ্যুৎ মিলিয়ে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরকারের বকেয়া ছিল প্রায় $320 কোটি, যার $260 কোটি পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। জ্বালানি সংকটের কারণেই দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াটের বেশি থাকার পরও উৎপাদন করা যাচ্ছে 16,000 মেগাওয়াটের আশেপাশে, যদিও দেশে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়েছে। ফলে পিডিবির হিসেবেই প্রতিদিন লোডশেডিং করা হচ্ছে প্রায় 1,500 মেগাওয়াট। আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আমাদের তো কম্বল ছোট, বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য, আর ওরা তো পানাদাররা টাকাটা দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য। সময়ের সাথে বড় হয়েছে দেশের অর্থনীতি, বেড়েছে গ্যাসের চাহিদাও। তবে কয়েক বছর ধরেই পেট্রোবাংলার হিসেবে দেশে প্রতিদিন 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা আছে, যার বিপরীতে এ মাসের হিসেবে পেট্রোবাংলা সরবরাহ করেছে গড়ে 272 কোটি ঘনফুট গ্যাস। ঘাটতি থাকা প্রায় 100 কোটি ঘনফুট গ্যাসের কতটা যোগান দেওয়া যায়, তাই বড় চ্যালেঞ্জ। জ্বালানি খাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার হলো অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনের জন্য। দুর্ভাগ্যবশত সেদিকে সরকার না নজর দিয়ে এলএনজি আমদানির দিকে এখনও অব্যাহতভাবে নজর দেওয়া হচ্ছে। এমনকি এলএনজি আমদানির জন্য আমেরিকান কোম্পানির সাথে চুক্তি করা হচ্ছে। একই সাথে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের শুল্ক কাঠামোতে, আমদানির কাঠামোতে বিভিন্ন রকমের বৈপরীত্য রয়েছে। এগুলোকে আরও কমিয়ে দিয়ে নবায়নযোগ্য জ্বালানি জনিত ইকুইপমেন্টগুলো আরও সহজলভ্য করা। আইএমএফের সাথে $4.7 বিলিয়ন ঋণ চুক্তির আওতায় 2026 সালের মধ্যে বিদ্যুৎ খাতের ভর্তুকি ধাপে ধাপে তুলে নেবার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো সহ নানান হিসেব নিকেশ কষে আসছে বাজেটে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নও সরকারের বড় চ্যালেঞ্জ। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর। ঈদুল আজহার বাকি মাত্র 7 দিন, ইতিমধ্যে জমে উঠেছে খুলনা, নওগাঁ ও চট্টগ্রামের পশুর হাট। হাটগুলো দেশি গরুতে সয়লাভ। এবার প্রতিবেশী দেশ থেকে কোনো পশু না আসায় স্বস্তিতে খামারিরা। পশু সরবরাহ বেড়েছে হাটগুলোতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। খুলনার ডুমুরিয়া উপজেলার প্রাচীন শাহাপুর পশুর হাট। দেশীয় পশুতে ঠাসায় এ হাট। এছাড়া নির্ধারিত সব পশুর হাটে এখন জমজমাট। ছোট, মাঝারি সহ সব আকৃতির গরু উঠেছে এসব হাটে। প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্ট করা এসব গরুর চাহিদা শুধু খুলনা ও এর আশপাশের জেলায় নয়, রাজধানী সহ দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেন গরু কিনে নিতে। তবে ক্রেতারা দাম একটু বেশি বললেও বিক্রেতারা বলছেন হু হু করে বেড়েছে গোখাদ্যের দাম, সে তুলনায় গরুর দাম কম। গতবার হচ্ছে 5-10-20 হাজার টাকা কম গরু আমরা কিনতে এসেছি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে দামটা রিজনেবল না, এখনো তুলনামূলক দাম বেশি মনে হচ্ছে। গত বছর হচ্ছে এবছর বেশি পশু প্রস্তুত আছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের প্রত্যেকটা কোরবানির হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে এবং আমাদের মাঠ পর্যায়ে আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক এরা মনিটরিং করতেছে। এদিকে নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে দেশীয় গরুর আধিক্য, ভারত ও মিয়ানমারের কোনো গরু নেই বললেই চলে। ক্রেতাদের পদচারণায় মুখর জেলার ছোট বড় প্রত্যেকটি পশুর হাট। তবে দাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বাজার অবস্থা খুবই খারাপ। গতবার তুলনায় এবারে গরুর দামও কম, কিন্তু গরুর বেচা কিনা নাই। ক্রেতা আসতেছে ভাই, দাম বলে না, খালি দেখে দেখে চলে যায়। ওদিকে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 80টিরও বেশি হাট বসেছে। তবে এখনও জমে ওঠেনি হাটগুলো। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নতুন বিসিবি সভাপতি প্রসঙ্গ।
গঠনতন্ত্র অনুযায়ী অক্টোবরের মধ্যেই বিসিবির নির্বাচন দেওয়ার কথা নতুন বিসিবি সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুলের। শুক্রবার দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছেন তার দায়িত্ব নির্দিষ্ট সময়সীমার জন্য নয়, প্রয়োজনে যতদিন দরকার ততদিন এই নতুন ভূমিকা চালিয়ে যাবেন তিনি। দেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল নির্বাচন প্রস্তুতির সঙ্গে আঞ্চলিক পর্যায়ে কিছু নির্দিষ্ট পরিকল্পনার ছক সাজিয়েছেন। এদিকে সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, সহসভাপতি ফাহিম সিনহা। রিপোর্ট বর্ষণ কবিরের। 9 মাস 8 দিন আগে ফারুক আহমেদ যখন নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি হতে বিসিবিতে গিয়েছিলেন, তখনও তাকে ঘিরে ছিল এই উন্মাদনা। দুরাতের ব্যবধানে ফারুক এখন সাবেক, তার মতো সাবেক এক অধিনায়কের কাঁধেই উঠেছে বিসিবির নেতৃত্বের ভার। সাবেক অধিনায়কদের বোর্ড সভাপতি করার ট্রেনে টানা দ্বিতীয় যাত্রী এখন আমিনুল ইসলাম বুলবুল। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ তাকে কাউন্সিলর বানিয়ে বিসিবিতে পাঠালেও 9 পরিচালকের সমর্থনে বিসিবি সভাপতি হওয়া বুলবুলের লক্ষ্য বিস্তৃত। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় তাকে বাংলাদেশের ক্রিকেটকে সাজানোর জন্য এই ব্যবস্থা করে দিয়েছে বলে বুলবুল এই সংবাদ সম্মেলনে জানিয়েছেন। ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। শনিবার বিসিবিতে পরিচালকদের সঙ্গে প্রথম সভাতে নিজের পরিকল্পনাগুলো মেলে ধরবেন বুলবুল। বিসিবি নির্বাচন অক্টোবরের বেশ কিছু আগে না অনুষ্ঠিত হলে অনিশ্চিত হয়ে যাবে বিপিএল এর ভাগ্য। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা। সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রচণ্ড বৃষ্টির সময় মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি এবং ফেনী সীমান্ত দিয়ে 78 জনকে পুশিন করা হয়েছে। মৌলভীবাজারের জুরি ও কমলগঞ্জ উপজেলার পৃথক 3টি সীমান্ত দিয়ে আজও 29 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় সকালে রাজুকি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 10 জনকে পুশিন করে বিএসএফ। একই সময়ে কমলগঞ্জ উপজেলার বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ আরও 14 জনকে পুশিন করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 22 জনকে পুশিন করেছে বিএসএফ। এছাড়া ফেনী সীমান্ত দিয়ে 13 জন, খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে 14 জনকে পুশিন করা হয়েছে। দোয়া, মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিক পালিত হয়েছে। বগুড়া শহরের দত্তবাড়ি জিয়াউর রহমান অ্যাজমা কেয়ার সেন্টারে জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্য নেতারা। অপরদিকে গাবতলীর বাগবাড়িতে জিয়াউর রহমান ভ্রাম্যমাণ হাসপাতালের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সকালে খুলনায় কেডি ঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। অপরদিকে খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মনির উদ্যোগে সোনাডাঙ্গায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। শাহ মখদুম শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ করে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোরবানির ঈদ ঘিরে দাম বাড়েনি মশলার বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। সবজির বাজার স্থিতিশীল থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বাড়তি কাঁচামরিচের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। মেজবা হাসানের রিপোর্ট। কোরবানির ঈদ এলেই বেড়ে যায় মশলার দাম, তবে এবার ঈদে মশলার দাম অনেকটাই স্থিতিশীল, যেমনটা বলছেন বিক্রেতারা।
রমজানের ঈদ, কুরবানি ঈদ থেকে শুরু করে এ পর্যন্ত মশলার দাম কতটা কমা বাড়া করছে? কমও নয়, বাড়াও নয়, হালকা একটু গোলমরিচের দাম বাড়ছে, আর নয় সব একটু চাপের দিকে আছে, বাড়তি নেই কোন। এলাচ আপনার রমজান ঈদও আপনার ছিল, মালটা ছিল 5,500 টাকা, এখন আর 100-200 টাকা কমছে। আগে যেরকম রাজনীতি দল আছে এটা সিন্ডিকেট করতো, এখন ওই সিন্ডিকেটটা নাই, এখন ওই সিন্ডিকেট নাই, এখন আমদামি হইতে আছে, যেভাবে আসতে আছে ওইভাবে বিক্রি করতে আছে, এখন আর ওরকম বাড়ে নেই। ক্রেতারা বলছেন বাজারে দামের খুব একটা হেরফের না হলেও কাটছাট করতে হয়েছে বাজারের তালিকা। সবজিতে 20 টাকা 30 টাকা কেজিতে বাড়তি বর্তমানে, কিছুদিন আগেও কম ছিল, এখন একটু বেশি আর কি। মাঝে একটু কম ছিল, কিন্তু এখন তো আবার একটু বেশি। চাপ তো বেশি, কারণ ধরেন আগে যে বাজার খরচ হতো এখন তার চেয়ে অনেক বেশি হয়, অলমোস্ট ডাবল হচ্ছে। বৈরী আবহাওয়ার তেমন প্রভাব পড়েনি সবজির বাজারে। বেড়েছে কাঁচামরিচের দাম, ওঠানামার মধ্যে রয়েছে মুরগি ও ডিমের দাম, মাছের দাম কিছুটা বাড়তি। মাছের বাজারটা একটু বেশি। ব্রয়লার 160 থেকে 70 টাকা। 70 টাকা। বৃষ্টি দেখছেন 2 দিনে, বৃষ্টিতে মরিচ তো উঠাইতে পারে নাই। তবে এমন আবহাওয়ায় কৃষি জমি ক্ষতিগ্রস্ত ও সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম কিছুটা বাড়ার শঙ্কা করছেন ক্রেতা বিক্রেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর 2025-27 মেয়াদের পর্ষদ নির্বাচন। নির্বাচনে 35টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন 76 জন প্রার্থী। মোট ভোটার 1,865 জন। এর মধ্যে ঢাকায় 1,561 এবং চট্টগ্রামে 303 জন। সংগঠন সূত্রে জানা গেছে এবার ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল ভোট যুদ্ধ করবেন। নির্বাচনের আগে সংগঠনটি থেকে অস্তিত্বহীন ও মৃত 632 ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে 1,864 জন। ঢাকা এবং চট্টগ্রামে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনটি উৎসবমুখর হবে বলে আশা করেছেন সংগঠনের সদস্যরা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির চেয়ারম্যানের অপসারণ, লাইন শ্রমিক এবং পোষ্যকর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা 10ম দিনের অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানায় সংগঠনটি। বৃষ্টিতে তাঁবু তৈরি করে সেখানে অবস্থান করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। গ্রাহকদের সেবা নিশ্চিতের জন্য লাইন ক্রু সহ কর্মকর্তা কর্মচারীদের হয়রানিমূলক বদলির আদেশ বাতিল, বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়নের দাবিও জানায় সংগঠনটি। সমাবেশ থেকে বিদ্যুতায়ন বোর্ডের সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনের দাবিও জানানো হয়। তামাকের মাধ্যমে বিপুল রাজস্ব আহরণের দোহাই দিয়ে এটি নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা নেয় না কোনো সরকার। আইন বাস্তবায়নের ক্ষেত্রে অনিচ্ছা আছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীরও। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে জাতীয় প্রেস ক্লাবে এমন কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষের চেয়ারম্যান ডক্টর অরূপ রতন চৌধুরী বলেন, বর্তমানে 35% প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করে, যাদের সংখ্যা 3,78,00,000। 13 থেকে 15 বছর বয়সী অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে 9.2% ধূমপান করে। জনপ্রিয় টেলিভিশন এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদকে গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস 2025 প্রদান করেছে এশিয়ান জার্নালিস্ট, হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অফ বাংলাদেশ। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নুরুদ্দিন আহমেদের হাতে এ পদক তুলে দেওয়া হয়। টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট 38 জনকে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার অর্জন করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রধান চিত্রগ্রাহক নুরুদ্দিন আহমেদ। এ সময় সঙ্গীত ও শিল্পাঙ্গনে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয় বেশ কয়েকজন শিল্পীকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কাল জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে লাল সবুজ বাহিনী। 10 জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে ঘরের মাঠে অভিষেক হতে পারে হামজা, সমিত ও ফাহমিদুলের। আর 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ দল। সিঙ্গাপুর ম্যাচের 10 দিন আগেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। টিম হোটেলে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্টিং করেছেন ফুটবলাররা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও। গোলকিপিং কোচ হিসেবে আবারও লাল সবুজদের সঙ্গে যুক্ত হয়েছেন মিগেল।
খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। নির্বাচন চায় না সরকার, ডিসেম্বরের মধ্যে ভোটের রোডম্যাপ দাবি বিএনপির, শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা। 16 বছরে ব্যাংক কোষাগার খালি করা হয়েছে, ডক্টর ইউনূস। জাপানি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, 6 সমঝোতা স্মারক সই। নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত, 6 জেলায় বন্যার শঙ্কা, টানা বর্ষণে রাজধানীর জলাবদ্ধতা। দায়িত্ব নিয়েই অনির্দিষ্ট সময় থাকার আভাস বুলবুলের কণ্ঠে, ঢেলে সাজাতে চান স্থানীয় ক্রিকেট। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।